দেখো আমাদের আগের দিন কি হয়েছিল লাস্ট, আমার মনে হয় কেপলারের সূত্র হয়েছিল, তাই না? আচ্ছা, কেপলারের তিনটা সূত্র। প্রথম সূত্র কক্ষপথের সূত্র, সূর্যের চারপাশে গ্রহগুলি কি ধরনের কক্ষপথে ঘোরে সেটা প্রথম সূত্র বললো যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, আর সূর্য কোথায় থাকবে? একটা ফোকাসে। উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, একটা ফোকাসে সূর্য থাকবে। তার মানে এই কথার মানেই হচ্ছে গ্রহগুলি কখনো কখনো সূর্যের কাছে আসে, কখনো কখনো দূরে চলে যাচ্ছে আর কি। আচ্ছা, এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে কে? দূরক, তাই তো? তিন নম্বর সূত্র ছিল গ্রহগুলির আবর্তনকালের বর্গ দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক, টি স্কোয়ার ভ্যারিজ আর কিউব। এই তিনটা সূত্র ছিল। আজকের পড়া সব থেকে ইম্পর্টেন্ট পড়া আজকে এই গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত। আমরা উপগ্রহের গতিবেগ কত, উপগ্রহের পর্যায়কাল কত, এগুলো আমরা নির্ণয় করব। গ্রহ বা উপগ্রহ কাকে বলে? গ্রহের চারপাশে উপগ্রহ ঘোরে তো। কে ভারী হয়? গ্রহ ভারী না উপগ্রহ ভারী? গ্রহ ভারী। মাঝখানে যে থাকে সে সবসময় ভারী থাকবে। তাহলে একটা ভারী বস্তুর চারপাশে যখন একটা হালকা বস্তু মহাকর্ষীয় আকর্ষণের প্রভাবে ঘুরতে থাকে, আকর্ষণটা থাকবে মহাকর্ষ বল, তখন এই হালকা বস্তুকে বলা হবে উপগ্রহ আর ভারী বস্তুকে বলা হবে গ্রহ। তাহলে গ্রহ উপগ্রহেরও সংজ্ঞা হয় কিন্তু। তাহলে আমি কি বলবো গ্রহ উপগ্রহের সংজ্ঞা? যখন কোনো একটি হালকা বস্তু ভারী বস্তুর চারপাশে মহাকর্ষীয় আকর্ষণের প্রভাবে ঘুরতে থাকে, তখন ওই হালকা বস্তুটিকে বলা হয় উপগ্রহ আর ভারী বস্তুটিকে বলা হয় গ্রহ। সংজ্ঞাটা হয়ে যাক, লিখি। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর চারপাশে মহাকর্ষীয় আকর্ষণের প্রভাবে ঘুরতে থাকলে ওই হালকা বস্তুটিকে উপগ্রহ এবং ভারী বস্তুকে গ্রহ বলে। আচ্ছা, এবার যদি বলা হয় উপগ্রহের টাইপ কয় রকম? দুই রকম থাকে উপগ্রহ। একটা ন্যাচারাল উপগ্রহ, প্রাকৃতিক উপগ্রহ, যেমন পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, চাঁদ একটা ন্যাচারাল উপগ্রহ। আরো আরো অনেক গ্রহের চারপাশে উপগ্রহ থাকে। মঙ্গলের চারপাশে ফোবস ডিমোস ঘুরছে। হ্যাঁ, এরকম গ্রহের চারপাশে যেগুলো ঘোরে সেগুলোই তো উপগ্রহ। তাহলে উপগ্রহের প্রকারভেদ যদি বলা হয়, আমরা এখানে এইভাবে লিখি একটু ছোট্ট করে। এগুলো তো বেশি, এগুলো তো আর পরীক্ষা আসবে না। উপগ্রহ হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক, যেমন প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। আর একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, মানুষ পাঠায়, এগুলো ইনস্যাট, ইনস্যাট 1, 2, হ্যাঁ, এগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। প্রাকৃতিক হোক আর কৃত্রিম উপগ্রহই হোক, একটা উপগ্রহের একটা নির্দিষ্ট বেগ থাকবে এবং একটা নির্দিষ্ট আবর্তন করে থাকবে। ধরো এখানে গ্রহ মানে পৃথিবীর চারপাশে উপগ্রহগুলি ঘুরছে। পৃথিবীর ক্ষেত্রে কি হয়, এটা যদি পৃথিবী হয়, এটা উত্তর দক্ষিণ অক্ষ। আর এইটাকে আমরা কি বলি বলতো? এটাকে কি বলে? নিরক্ষরেখা বলে। আচ্ছা, কিছু কিছু উপগ্রহ হয় নিরক্ষীয় তলে ঘোরে, অর্থাৎ এই নিরক্ষরেখার উপর দিয়ে কিছু কিছু ঘোরে। এইখানে একটা উপগ্রহ ধরো, নিরক্ষীয় তলে ঘুরছে না এটা, তার মানে কি পূর্ব পশ্চিমে ঘোরে। কিছু কিছু গ্রহ আছে, উপগ্রহ আছে, এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে, এর চারপাশে ঘোরে। এই দুই ধরনের উপগ্রহই আমাদের বেশি কাজে লাগে, মানুষ যে পাঠাচ্ছে কৃত্রিম উপগ্রহগুলি। উপগ্রহের প্রদক্ষিণ বেগ এবং প্রদক্ষিণ কাল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা হেডিং দিচ্ছি উপগ্রহের ফার্স্ট হচ্ছে প্রদক্ষিণ বেগ নির্ণয়। হ্যাঁ, তারপর প্রদক্ষিণ কাল নির্ণয় করব আমরা। তাহলে আমি এটা একটা গ্রহ ধরে নিচ্ছি। গ্রহ পৃথিবী হতেও পারে, নাও হতে পারে। এর চারপাশে একটা উপগ্রহ ঘুরছে, সেটাও আমরা ধরে নিচ্ছি। আমরা ধরে নিব বৃত্তাকার কক্ষপথে ঘোরে, যদিও আমাদের কেপলার বলছিল উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু আমাদের সুবিধার জন্য বৃত্তাকার কক্ষপথে ঘুরছে এটা আমি ধরে নিব। আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, অর্থাৎ গ্রহের কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব হচ্ছে আর। এটা উপগ্রহ। গ্রহের ভর ধরা হচ্ছে ক্যাপিটাল এম, আর উপগ্রহের ভর ধরা হচ্ছে স্মল এম। উপগ্রহের উপর দুটো বল ক্রিয়া করে, একটা হচ্ছে এফ জি, আর বাইরের দিকে বল ক্রিয়া করে এটা এফ সি আর এফ জি, দুটো বল ক্রিয়া করে। এই দুইটা বলই উপগ্রহকে ব্যালেন্স অবস্থায় রাখে। আচ্ছা, তাহলে আমরা কি কি ধরলাম সেটা একটু লিখি, কারণ পরীক্ষা আসবে। গ্রহের ভর,
প্রথম ধরলাম আমরা গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম, উপগ্রহের ভর স্মল এম ধরলাম, আর তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব এটা ধরলাম আমরা স্মল আর ধরলাম। এবার মহাকর্ষ বল আমরা লিখি ফার্স্ট, মহাকর্ষ বল এফ জি, সেটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, সবাই জানো। আর এখানে অভিকেন্দ্র লেখো, অভিকেন্দ্র দিয়ে ব্যাখ্যা করতে সুবিধা। অভিকেন্দ্র বল হচ্ছে এফ সি ইজ ইকুয়াল টু এম ভিও স্কোয়ার বাই আর। এখানে যে ভিও ধরা হলো এটাই উপগ্রহের প্রদক্ষিণ বেগ, এটাই আমরা বার করতে চাচ্ছি, প্রদক্ষিণ বেগ। একটা ব্র্যাকেটে রেখে দিলাম, ভিও যেটা সেটাই প্রদক্ষিণ বেগ। এখানে মহাকর্ষ বলই অভিকেন্দ্র বলের যোগান দেয়। এক্ষেত্রে তোমরা জানো অভিকেন্দ্র বল আলাদা কোনো বল হয় না, কোনো বল দ্বারাই অভিকেন্দ্র বলের যোগান হতে হয়। এক্ষেত্রে মহাকর্ষ বল অভিকেন্দ্র বলের যোগান দেয়। তার মানে হচ্ছে আমরা সুতরাং আমি লিখতে পারি এফ সি ইকুয়াল টু এফ জি। দেখো এফ সি মানে এম ভিও স্কোয়ার বাই আর এফ জি মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে স্মল এম কেটে গেল, তাহলে আমি স্মল আর এখানকার একটা আর কেটে গেল। দেখো ভিও স্কোয়ার আমি পাচ্ছি জি ক্যাপিটাল এম বাই স্মল আর ভিও। আচ্ছা ও কেন নাম, ও কেন বলছি বারবার? প্রদক্ষিণ বেগের ইংরেজি হচ্ছে অরবিটাল ভেলোসিটি, সেই জন্য ভিও দিয়ে লেখা হয়। তাহলে ভিও ইকুয়াল টু স্কোয়ার রুট জি এম বাই আর। আচ্ছা এটা তো মনে রাখতেই হবে তোমাদের। তাহলে প্রদক্ষিণ বেগের সূত্র আমরা পেলাম। এবার আমরা স্পেশালি পৃথিবীর ক্ষেত্রে, এটা তো গ্রহ, যে কোনো গ্রহ এটা, হ্যাঁ, এবার স্পেশালি পৃথিবীর ক্ষেত্রে আমরা এটাকে একটু চেঞ্জ করব। আচ্ছা পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রে, সেটা কৃত্রিম হতে পারে, পৃথিবীর ন্যাচারাল উপগ্রহ হতে পারে। উপগ্রহের ক্ষেত্রে এই কয়েকদিন একটু এরকমই অসুবিধা হবে। দেখো পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রে স্পেশাল আমরা কি করতে যাচ্ছি, আমি এটাকে পৃথিবী ধরে নিচ্ছি। পৃথিবীর ব্যাসার্ধ আমরা বড় হাতের হাত দিয়ে ধরি না, পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতে হাত। আমরা বললাম পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা উপগ্রহ পৃথিবীর চারপাশে এভাবে ঘুরছে, এইচ উচ্চতায়। তাহলে কি চেঞ্জ হবে? স্মল আর এর ভ্যালু কত? স্মল আর মানে কি? দুই কেন্দ্রের দূরত্ব, আর প্লাস এইচ স্মল আর এর ভ্যালু। আরেকটা জিনিস চেঞ্জ করব, দেখো জি ইন্টু এম আছে না, এটাকেও চেঞ্জ করব। ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার না? তাহলে ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু জি ইন্টু স্মল আর স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আচ্ছা ও ভূপৃষ্ঠে লিখছি তো, ভূপৃষ্ঠে হলে তার ক্যাপিটাল আর আসবে, ভূপৃষ্ঠ মানে হচ্ছে বড় হাতের আসবে, ব্যাসার্ধ আসবে। হ্যাঁ তাহলে দেখো আর কি চেঞ্জ, আর চেঞ্জ হচ্ছে স্মল আর এর ভ্যালু, এবং স্মল আর হচ্ছে বড় আর প্লাস এইচ। সুতরাং ভিও আমরা পাবো পৃথিবীর উপগ্রহের বেগ এবার হচ্ছে স্কোয়ার রুট জিএম মানে জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। পৃথিবীর কোন উপগ্রহের প্রদক্ষিণ বেগ এটা। এইবার এখান থেকে দেখো আরেকটা স্পেশাল কেস করব। কি স্পেশাল কেস? পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রেই যদি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি ঘোরে, ধরো এটা পৃথিবী, এই ব্যাসার্ধটা বড় হাতের আর, এই উচ্চতাটা খুব স্মল, এইখানে একটা উপগ্রহ ঘুরছে খুব কম উচ্চতায়, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি একটা উপগ্রহ যদি হয়, আমাদের যে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ওটা খুব কাছাকাছি, কয়েকশো কিলোমিটার উপরে। তাহলে এবার স্পেশাল কেস কি? উপগ্রহ
ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী হলে তাহলে কি হবে দেখো, নিকটবর্তী হওয়া মানে হচ্ছে, কেন বলছে খুব নিকটবর্তী, এইচ না আর এর তুলনায় খুব ছোট, উচ্চতাটা আর এর তুলনায় কম। আমাদের মাথার উপর দিয়ে, মানে ধরো 100-150 কিলোমিটার উপর দিয়ে একটা উপগ্রহ ঘুরছে, ঘোরে, এরকম আছে। মেরু উপগ্রহগুলো তাই, মেরু উপগ্রহগুলো আমাদের খুব কাছাকাছি। তা এই ক্ষেত্রে আমি এইচ যদি স্মল হয় তাহলে এই যে আর প্লাস এইচ, এইচটাকে আমি নগণ্য ধরতে পারি। তাহলে ভিও ইকুয়াল টু, সুতরাং ভিও ইকুয়াল টু দেখো কি হচ্ছে, জি আর স্কোয়ার, আর নিচে আর হচ্ছে, আর এইচটাকে 0 ধরলাম, নিয়ারলি 0, তাহলে রুট ওভার জি ইন্টু আর আসে। দেখো এটা কিসের সূত্র, এটা হলো ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী উপগ্রহের প্রদক্ষিণ বেগ। উপগ্রহ যদি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হয় তার প্রদক্ষিণ বেগ। কিন্তু এখানেই শেষ না, এবার দেখো জি এর ভ্যালু জানি আমরা, ভূপৃষ্ঠের অভিকৃত ত্বরণ, আর এর ভ্যালু পৃথিবীর ব্যাসার্ধ, এটাও জানি, তো বসালে তো একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। হ্যাঁ, এখানে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে মিটার করলে 6400 ইন্টু 10⁻³ এত মিটার। আমি যদি বসাই এখানে ভি এর মান পাবো, বসালে, সুতরাং ভিও ইকুয়াল টু রুট ওভার জি মানে 9.8, আর ওটা হচ্ছে 6400 ইন্টু 10⁻³। এইটা ক্যালকুলেশন করলে আগের দিন 7.9 কিলোমিটার পার সেকেন্ড এইটা ভ্যালু আসে। তার মানে এই গতিবেগটা ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী উপগ্রহের গতিবেগ 7.9 কিলোমিটার পার সেকেন্ড। প্রদক্ষিণ বেগ গেল, এবার প্রদক্ষিণ কাল, উপগ্রহের প্রদক্ষিণ কাল। প্রদক্ষিণ কাল মানে হচ্ছে উপগ্রহের চারপাশে, গ্রহের চারপাশে একবার ঘুরে আসার জন্য যত টাইম লাগে সেটাই প্রদক্ষিণ কাল। ধরো এটা একটা গ্রহ, গ্রহের থেকে আর দূরে এইখানে একটা উপগ্রহ ঘুরছে, এই ভর, এটা স্মল এম, এই গ্রহের ভর ক্যাপিটাল এম। আবারও স্মল এম মানে উপগ্রহের উপর যে বল, মহাকর্ষ বল ভেতরের দিকে, আর বাইরের দিকে অপকেন্দ্র বল, না দেখালেও হবে, আমি অভিকেন্দ্র বল লিখে দিচ্ছি তাহলেই হবে। তাহলে আবারও গ্রহের ভর, গ্রহের ভর বড় এম, উপগ্রহের ভর ছোট এম, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব স্মল আর। তাহলে মহাকর্ষ বল এফ জি, এটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আর অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল আগে লিখছিলাম আমরা এম ভি ও স্কোয়ার বাই আর, এইবার শুধু আমরা অভিকেন্দ্র বলটাকে একটু চেঞ্জ করে দিই, এম ইন্টু ওমেগা স্কোয়ার আর। মনে আছে অভিকেন্দ্র বলের সূত্র দুটো হয়, একটা এম ওমেগা স্কোয়ার আর, আর একটা এম ভি স্কোয়ার বাই আর, এই দুটো মনে রাখতে হয়। ব্যাস, এখন অভিকেন্দ্র বলই তো মহাকর্ষ বল, এক্ষেত্রে মহাকর্ষ বল অভিকেন্দ্র বলের যোগান দেয়, সেই জন্য আমরা দুইটা সমান লিখবো। এক্ষেত্রে মহাকর্ষ বল অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, সেই জন্য আমরা অভিকেন্দ্র বল ইকুয়াল টু মহাকর্ষ বল লিখলাম। এইবার অভিকেন্দ্র বলে এম ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর, আর মহাকর্ষ বল হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার সমান। তাহলে আবারও স্মল এম কেটে গেল, স্কোয়ার, এখানে কি হবে আর কিউব হবে, এটা গুণ হবে, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম বাই আর কিউব। তার মানে ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর কিউব। ওমেগার থেকে পর্যায়কাল, সুতরাং প্রদক্ষিণ কাল আমরা টি দিয়ে লিখি, হ্যাঁ, বড় হাতের টি, টি মানে 2 পাই বাই ওমেগা। তার মানে হচ্ছে টি ইকুয়াল টু, এটা 1 বাই ওমেগা মানে আর কিউব পড়ে যাবে, হ্যাঁ, 2 পাই ইন্টু রুট ওভার আর কিউব বাই জিএম। এটা উপগ্রহের প্রদক্ষিণ কাল, জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, এটা জেনারেল যে কোনো উপগ্রহ। এবার পৃথিবীর উপগ্রহ স্পেশাল, ঠিক আগের মতোই ব্যাপার। পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখছো, এখানে আমি আরেকটা জিনিস একটু এক্সট্রা বলে দিই, ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। দেখো আমি যদি এটাকে টি স্কোয়ার করি,
এই লাইনের পরে এই লাইন লিখবে যদি ওই প্রশ্নটা আসে যেটা বলবো। তাহলে 4π² r³/gm তাহলে আসবে, অর t² ভ্যারিস r³। বলো তো কি আসলো এটা? কেপলারের তৃতীয় সূত্র। যদি কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করতে দেয় এই পুরোটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। প্রশ্নটা এইভাবে থাকে, নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিষ্ঠা করো। নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র, এটা কি অ্যান্সার হবে? নিউটন সূত্র দিয়ে স্টার্ট করছিলাম কি আমরা? এটা কি নিউটনের সূত্রটা? মহাকর্ষীয় সূত্র নিউটনের, তাহলে এখান থেকেই তো কেপলারের সূত্র আসলো। তাহলে যদি তোমার কেপলারের সূত্র প্রমাণ করতে দেয় তাহলে এটা এক্সট্রা করতে হবে, এছাড়া প্রদক্ষিণকালের সূত্র তো এটাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা পৃথিবীর যদি উপগ্রহ হয়, এবার পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রে ওটাকে আমরা একটু চেঞ্জ করব। কিরকম ভাবে চেঞ্জ করলাম? একটু আগে যেভাবে চেঞ্জ করলাম সেভাবেই চেঞ্জ করব। পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রে কি জানি, স্মল r ইকুয়াল টু বড় r প্লাস h, এটা দিব না? আর gm ইকুয়াল টু কি লিখছিলাম? g ইন্টু বড় r স্কয়ার লিখছিলাম, এটাই তো চেঞ্জ করে দিলাম আগে প্রদক্ষিণ বেগের মধ্যে। হ্যাঁ, সুতরাং দেখো t ইকুয়াল টু 2π √, কোথায় গেল, r³ মানে r প্লাস h হোল কিউব বাই কি gm মানে হচ্ছে gr²। এইটা পৃথিবীর কোন উপগ্রহের ক্ষেত্রে। আবার স্পেশাল কেস, কি স্পেশাল কেস? উপগ্রহ যদি পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি হয়। হ্যাঁ, এবার ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী উপগ্রহের ক্ষেত্রে এটা কিন্তু খুব দেয়, ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী উপগ্রহের ক্ষেত্রে h খুব ছোট, উচ্চতাটা খুব কম, তাহলে এইচটাকে নেগলেক্ট করো, তাহলে t ইকুয়াল টু 2π √, উপরে দাঁড়াচ্ছে r³, নিচে gr²। তাহলে দেখো দাঁড়াচ্ছে 2π, একটা আর কাটা গিয়ে উপরে r নিচে g, 2π √r/g। এটা ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো উপগ্রহের প্রদক্ষিণকাল। এবার r এর মান জানি, g এর মানও জানি, বসাবো, একটা নির্দিষ্ট ভ্যালুই পাবো। হচ্ছে হ্যাঁ, দেখো g ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কত? 6400 কিলোমিটার। এটা 10⁻³ দিয়ে গুণ করলাম, মিটার হলো। আমরা যদি বসাই, সুতরাং t ইকুয়াল টু 2π √r, r মানে 6400 10⁻³ বাই g মানে হচ্ছে 9.8। এটা সেকেন্ডে আসবে, সেকেন্ডে আসলে 5076 সেকেন্ড আসবে, মনে রাখবে, মুখস্থ রাখতে হবে। মিনিটে করলে 84.6 মিনিট, ঘন্টা করলে 1.4 আওয়ার। ঠিক আছে, মনে রাখো। আগের একটা ভ্যালু এটা, পৃথিবীর আবর্তনকাল কত হলে, ওই যে পৃথিবীর দিনের দৈর্ঘ্য কত হলে কোনো ব্যক্তি ওজন শূন্য হয়, একই আনসার, একই টাইম। আগেও ছিল এই ভ্যালুটা, আরো এক জায়গায় আছে, 2-3 জায়গায় এটা এই ভ্যালুটা আছে। তাহলে প্রদক্ষিণকাল আমাদের হয়ে গেল। এখন আমরা ভূসমলয় উপগ্রহ কি জিনিস সেটা একটু বলি। জিও স্টেশনারি স্যাটেলাইট, এটা মনে করো পৃথিবী, এটা নিরক্ষরেখা। নিরক্ষীয় তলে কোনো যদি উপগ্রহ আবর্তন করে, শুধু নিরক্ষীয় তলে আবর্তন করলেই হবে না, আরো কিছু কন্ডিশন আছে, সেগুলো সব ফুলফিল হইতে হবে। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, উপগ্রহ আবর্তন করছে। ভূসমলয় কথার অর্থ পৃথিবীর সঙ্গে সমান লয়ে চলা। এর মানে কি? পৃথিবীর আহ্নিক গতির 24 ঘন্টা একবার ঘোরে, আর কোন দিক থেকে কোন দিকে ঘোরে বলতো? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরে আসে, এরকম ভাবে উপগ্রহটাও পশ্চিম থেকে পূর্ব দিকেই ঘুরবে এবং 24 ঘন্টা একবারই ঘুরবে। তার মানে কি? পৃথিবী এইভাবে ঘুরে যাচ্ছে, ধরো এইভাবে পৃথিবী ঘুরছে, আর সঙ্গে সঙ্গে উপগ্রহ এইভাবে ঘুরে যাচ্ছে, একই সঙ্গে একই লয়ে ঘুরে যাচ্ছে। তার মানে আমি যদি ভূপৃষ্ঠের থেকে উপগ্রহটাকে দেখি, আমি তাকে স্থির মনে করব না, তাকে একই জায়গায় মনে করব। তাহলে ভূপৃষ্ঠের কোনো জায়গা থেকে কোনো উপগ্রহকে যদি স্থির বলে মনে হয়, তাহলে ওই উপগ্রহকে আমরা বলবো ভূসমলয়। কি কন্ডিশন?
ভূসমলয় উপগ্রহ হইতে গেলে নিরক্ষীয় তলে ঘুরতে হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে হবে, আর পৃথিবীর যে পর্যায়কাল মানে একদিনে যা টাইম সেই উপগ্রহের পর্যায়কাল সমান হতে হবে, তবেই পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দু থেকে ওই উপগ্রহকে স্থির বলে মনে হবে। আর এই উপগ্রহগুলোকে কি কাজে লাগানো হয়? এই উপগ্রহগুলো কাজে লাগানো হয় মেইনলি যোগাযোগের কাজে, যোগাযোগ ব্যবস্থার কাজে। যোগাযোগ ব্যবস্থা মানে যে আমরা মোবাইলে কথা বলছি, এটাই যোগাযোগ ব্যবস্থা। মোবাইলে কথা বলছি কি করে? এক দেশ থেকে আরেক দেশে কথা বলছি কি করে? এক দেশে খেলা হচ্ছে, আরেক দেশ থেকে দেখছি কিভাবে? সমস্তই ভূসমলয় উপগ্রহের মাধ্যমে। পুরাপুরি যোগাযোগ ব্যবস্থাটাকে চালাচ্ছে আমাদের ভূসমলয় উপগ্রহ। আচ্ছা, কেন সমান লয়ে চলতে হয় একটু ভাবো। ধরো ইন্ডিয়া কোনো উপগ্রহ পাঠালো, এখন ইন্ডিয়ার উপরে আছে এই মুহূর্তে। এইবার যদি এটাও 24 ঘন্টায় একবার, এটাও 24 ঘন্টায় একবার না ঘুরতো, তাহলে কি হতো? ধরো উপগ্রহের চাইতে পৃথিবী বেশি ঘুরে যাচ্ছে, তাহলে ইন্ডিয়ার উপরে থাকবে, একটু পরে চেঞ্জ হয়ে যাবে, তার জায়গা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার এমনও যদি হয় উপগ্রহই তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে, পৃথিবী আস্তে আস্তে ঘুরছে, তাহলেও জায়গা চেঞ্জ হবে। জায়গা চেঞ্জ হলে এখন তুমি সিগন্যাল পাবে, একটু পরেই সিগন্যাল পাবে না, হ্যাঁ, আবার দেখা গেল আবার একদিন পরে আবার সিগন্যাল পাচ্ছ, এরকম হবে। তাহলে সবসময় কন্টিনিউয়াস সিগন্যাল পেতে গেলে আমাকে অবশ্যই একটা বিন্দুতে স্থির রাখতে হবে। সেই জন্যই ভূসমলয় উপগ্রহ আমাদের ইম্পর্টেন্ট বিষয়। তাহলে লেখো, কয়েকটা পয়েন্ট লেখো, তাহলেই হবে। আচ্ছা, প্রথমে সংজ্ঞাই লিখি আমরা, আমি বলি, লেখো। ভূপৃষ্ঠের কোনো জায়গা থেকে কোনো উপগ্রহকে স্থির বলে মনে হলে ওই উপগ্রহকে ভূসমলয় উপগ্রহ বলে। এটা 1 নম্বর পয়েন্ট। কতগুলো পয়েন্ট? 2 নম্বর, এটি নিরক্ষীয় তলে আবর্তন করে। দেখো 2 নম্বরে, এটি নিরক্ষীয় তলে আবর্তন করে। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে, ইম্পর্টেন্ট। 3 নম্বর, এটি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। 4 নম্বর, এর প্রদক্ষিণ কাল 24 ঘন্টা। 5 নম্বর লেখো, ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা নির্দিষ্ট হতে হবে, কিন্তু বেশি উচ্চতায় নেওয়া যাবে না, কম উচ্চতায় রাখা যাবে না উপগ্রহকে। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 36,000 কিলোমিটার। 5 নম্বর গেল। 6 নম্বর একটা পয়েন্ট লিখে দাও, এই উপগ্রহগুলি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কাজে লাগানো হয়। 7 নম্বর পয়েন্ট, এই উপগ্রহগুলির কক্ষপথকে, যে কক্ষপথে ঘোরে, এই উপগ্রহগুলির কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। পার্কিং কক্ষপথ বলে, বুঝছে? হ্যাঁ, এখন একটা ক্যালকুলেশন আছে। কি ক্যালকুলেশন? এই যে 36,000 কিলোমিটার কি করে আসলো এইটা বলবো। লেখো, হেডিং দাও, পার্কিং কক্ষপথের উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে পার্কিং কক্ষপথের উচ্চতা নির্ণয়। ভূপৃষ্ঠ থেকে পার্কিং কক্ষপথের উচ্চতা নির্ণয়। পৃথিবীর উপগ্রহের প্রদক্ষিণ কাল। বলো সূত্র। T = 2 পাই √r প্লাস h হোল কিউব বাই gr²। এটা ছিল না? হ্যাঁ, কিউব দেই নাই? ও, বললাম কিউব, দিলাম স্কয়ার। 2 পাই √r প্লাস h হোল কিউব বাই gr²। হচ্ছে? ভূসমলয় উপগ্রহ যদি হয়, তাহলে টি এর মান কত? 24 ঘন্টা। আমি যদি 24 বসাই, আর এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, এইচ বেড়ে যাবে তো, তখনই এইচ 36,000 কিলোমিটার আসবে, আর কিছুই না। এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, টি স্কোয়ার করে নাও তো। টি স্কোয়ার হচ্ছে 4 পাই স্কোয়ার, আর এখানে আর প্লাস এইচ হোল কিউব বাই gr²। এবার আর প্লাস এইচ হোল কিউব ইকুয়াল টু টি স্কোয়ার gr²
বাই 4 পাই, হ্যাঁ এটুকুই, টি স্কোয়ার জি আর স্কোয়ার 4 পাই, 4 পাই স্কোয়ার। এবার আর প্লাস এইচ সমান সমান টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার লিখবো 1/3, কারণ এদিকে কিউব আছে, এদিকে কিউব পাওয়ার তুলে দিলে 1/3 লিখতে হবে। এখন বসাও টি সমান সমান 24 ইন্টু 3600 সেকেন্ড। এটা করলে তোমরা যদি মনে রাখতে চাও 86,400 সেকেন্ড। এটা জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর মান 6400 কিলোমিটার কিলোমিটার। বসালে বসিয়ে পাই একবারে লিখবো তো। ডান দিকে আমরা এদিকে বাদিকে তো আর প্লাস এইচ আছে, আর প্লাস এইচ ইকুয়াল টু আমরা পাই 42,400 কিলোমিটার। এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, টি এর ভ্যালু, জি এর ভ্যালু, আর এর ভ্যালু, তার আবার পাওয়ার 1/3 আছে, নিচে 4 পাই স্কয়ার আছে, এই ভ্যালুটা আসবে 42,400 কিলোমিটার। আচ্ছা, এবার এইচ ইকুয়াল টু কত? 42,400 মাইনাস আর, কিলোমিটার দিয়ে লিখলাম। আর এর ভ্যালু তোমরা জানো কিলোমিটারে 6,400, তাহলে এত কিলোমিটার 42,400 থেকে 6,400 কিলোমিটার বিয়োগ করলে এটাই 36,000 কিলোমিটার আসে। তাহলে এটাই হচ্ছে ভূসমলয় উপগ্রহের উচ্চতা বা পার্কিং কক্ষপথের উচ্চতা। এবার যদি বলা মেরু উপগ্রহ, মেরু উপগ্রহগুলো কিরকম হয় জানি? পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু তার চারপাশে ঘোরে। এইগুলো সাধারণত কম উচ্চতায় হয় মেরু উপগ্রহগুলি। এদের উচ্চতা কয়েকশো কিলোমিটার, 200-300 কিলোমিটার। আর এদের উচ্চতা যদি কম হয় খুব স্পিডে ঘুরতে হবে। স্পিডটা হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড, বললাম না একটু আগে। পর্যায়কাল কত? 1.4 ঘন্টা, 1.5 ঘন্টারও কম। এক পাক ঘুরতে, পৃথিবীর চারপাশে এক পাক ঘুরতে 1.5 ঘন্টারও কম টাইম লাগে। এগুলোই মেরু উপগ্রহ। এবার এইগুলোরও কি কাজ এটা শোনো, মেরু উপগ্রহগুলো কি কাজ করছে। তাহলে মেরু উপগ্রহ খুব কম উচ্চতা থাকে, তুমি ধরে নাও 1.5 ঘন্টা না ধরে তুমি 2 ঘন্টা, একটা রাফ হিসাব তুমি ধরে নাও। মেরু উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে 2 ঘন্টা টাইম লাগছে। এই মুহূর্তে মেরু উপগ্রহটা ইন্ডিয়ার উপর দিয়ে চলে গেছে। এবার মেরু উপগ্রহের মধ্যে লাগানো থাকে ক্যামেরা। টোটাল উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে মেরু উপগ্রহটা উড়ে গেছে, আর এখানে তখন ইন্ডিয়া ছিল। হ্যাঁ, তাহলে এই সমস্ত ইন্ডিয়ার দ্রাঘিমা রেখার উপরে যতগুলো দেশ আছে তার উপর দিয়ে চলে গেছে তো, তাই না? এইভাবে গেছে তো। এখানে ইন্ডিয়ার উপরে ধরো চায়না ইন্ডিয়া একে কভার করে উপগ্রহটা চলে গেল। আবার কতক্ষণ পরে ফিরে আসবে এদিকটায়? 2 ঘন্টা পরে। ততক্ষণে পৃথিবী আবার ঘুরে যাবে। কোন দিকে ঘুরবে? পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরলে পূর্ব দিকে চলে যাবে, পশ্চিমের দেশটা আবার এখানে চলে আসবে। ইন্ডিয়ার পশ্চিমে পাকিস্তান, মনে করো পাকিস্তান চলে আসছে এখানে। এখন পাকিস্তানের উপর দিয়ে মেরু উপগ্রহ চলে গেল, আর ইন্ডিয়া এখন এখানে। আবার 2 ঘন্টা পরে ফিরে আসবে। এবার পাকিস্তান চলে আসবে এখানে, ইন্ডিয়া চলে আসছে ওই পাশে। এখানে ধরো আফগানিস্তান আসছে। এবার আবার 2 ঘন্টা পরে এখানে আফগানিস্তান, এখানে পাকিস্তান, ইন্ডিয়া এখানে চলে গেছে। এখানে আমরা ধরো ইরান আসছে। 2 ঘন্টা পর পর দেখো কতগুলি দেশের মধ্য দিয়ে সে অতিক্রম করছে। 12 বার অতিক্রম যখন করবে, একবার ঘোরার টাইম কত? 2 ঘন্টা। 12 বার ঘোরা মানে 24 ঘন্টা কভার। 24 ঘন্টায় টোটাল পৃথিবীকে কভার করতে পারবে না। 24 ঘন্টা 12 বার ঘুরবে, আর 24 ঘন্টা পৃথিবী একবার ঘুরে আসবে, টোটাল পৃথিবীকে কভার করে দেবে। ওর গায়ে ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরা দিয়ে ওয়াচ করে কোথায় কি হচ্ছে। তাহলে কি কাজে এটা ব্যবহার করা হবে? 1 নম্বর প্রতিরক্ষা, ডিফেন্স সিস্টেমে। ধরো আমাদের দেশে চায়না কোনো রণতরী পাঠালো কিনা আরব সাগরে বা ভারত মহাসাগরে, কোনো যুদ্ধ জাহাজ পাঠালো কিনা, এটা নজর করবে।
মানে প্রতিরক্ষা দপ্তর ইউজ করে। এছাড়া আবহাওয়ার দেখে কোথায় সুনামি হচ্ছে, সেই ভারত মহাসাগরের কোথায় সুনামি হচ্ছে, ওখানে সুনামি উৎপন্ন হলো, এটা সে ওয়াচ করবে, দেখবে। বুঝতে পারছো? এটারও তাহলে অনেক কাজ। প্রাকৃতিক বিপর্যয় থেকেও মানুষ বাঁচতে পারে অনেক সময়, সাবধান হয়ে গেলে তো অনেক সময় অনেকটাই বেঁচে যাবে। বুঝতে পারছো? লেখো মেরু উপগ্রহ, সামান্য দু একটা পয়েন্ট শুধু লিখে দিচ্ছি। এক নম্বর পয়েন্ট, এই উপগ্রহগুলি নিরক্ষীয় তলের লম্বভাবে, এই উপগ্রহগুলি নিরক্ষীয় তলের লম্বভাবে পৃথিবীর দুই মেরুগামী তলে অবস্থিত কক্ষপথে আবর্তন করে। দুই মেরুগামী তলে অবস্থিত কক্ষপথে আবর্তন করে। 2 নম্বর, ভূপৃষ্ঠ থেকে এদের উচ্চতা সাধারণত খুব কম হয়। যখন উচ্চতাটা কথা লিখছো তখন ব্র্যাকেটে নিয়ারলি 300 কিলোমিটার এটা কম দিয়ে দাও। এদের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে, উচ্চতার ব্র্যাকেটে 300 কিলোমিটার দিয়ে দাও। এদের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে খুব কম হয়, ব্র্যাকেটে 300 কিলোমিটার। নম্বর 3, এই উপগ্রহগুলির প্রদক্ষিণ বেগ প্রায় 7.9 কিলোমিটার পার সেকেন্ড। প্রায়ই লেখো। 4 নম্বর, এদের প্রদক্ষিণ কাল, 4 নম্বর, এই উপগ্রহগুলির প্রদক্ষিণ কাল প্রায় 2 ঘন্টা। লেখো প্রায় 2 ঘন্টা। লেখো এই উপগ্রহগুলি দেশের প্রতিরক্ষা দপ্তর ব্যবহার করে থাকে। এছাড়া আবহাওয়ার বিশদ কি বলবো অবস্থা এই উপগ্রহের সাহায্যে জানা যায়। আবহাওয়ার অবস্থা এই উপগ্রহের সাহায্যে জানা যায়। দেখো না। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন লেখো, এটা খুব আসে। কৃত্রিম উপগ্রহে, প্রশ্ন হিসাবে লিখে দেই, মহাকাশচারী, আমার নোটে আছে দেখবে, মহাকাশচারী নিজেকে ভারশূন্য মনে করে কেন? আচ্ছা, কৃত্রিম উপগ্রহ কি, দেখো এটা পৃথিবী, এটা একটা কৃত্রিম উপগ্রহ, ধরো এটা ঘুরছে, এইখানে কোনো মহাকাশচারী ভারশূন্য থাকে। তোমরা অনেক সময় টিভিতে দেখছো, ছবি টবি ভেসে থাকে না? কেন ভেসে থাকে? তাহলে এটা এখানে কি জি নাই? তারপরে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র কি এখানে নাই? বা পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র কি নাই? আছে। অভিকর্ষ ক্ষেত্র না থাকলে তো বৃত্তাকার পথে ঘুরতোই না। তাহলে অবশ্যই অভিকর্ষ ক্ষেত্রে আছে, অর্থাৎ জি কিন্তু আছে। তাহলে ওজনটা কোথায় যাচ্ছে? ওজনটা ব্যালেন্স হচ্ছে কোথার থেকে? কিভাবে ব্যালেন্স হচ্ছে? ঘোরার জন্য সেই অপকেন্দ্র বল ওজনটাকে ব্যালেন্স করে দেয়। বুঝতে পারছো? সেই জন্যই ও মহাকাশীর ভারসাম্য অনুভব করে। আর একটু শোনো ভালো করে, ভারসাম্য অনুভব করার কারণটা কি? আমি লিফট যখন করিয়েছিলাম তখন করছিলাম, মনে আছে কিনা তোমাদের? একটা লোক যদি লিফটে দাঁড়িয়ে থাকে, ধরো একটা লোক এখানে লিফটে দাঁড়ানো, লিফটে একটা ওয়েট মেশিন, এরকম আমি লিখছিলাম, ওয়েট মেশিনের পার্ট, কখনো লোকটার ওজন থেকে বেশি হয়, কখনো কম হয়, কখনো জিরো হতে পারে। বলো, লোকটার যে ওজন তার থেকে ওয়েট মেশিনের পার্ট কখন বড় হবে? বলো। যখন উপরে উঠবে। যখন নিচে নামবে তখন ওয়েট মেশিনের পার্ট কম হবে, আর ওয়েট মেশিনের পার্ট একদম জিরো, শূন্য। কখন? লিফটটাকে উপর থেকে ছেড়ে দিলে, কোনো দড়ি টড়ি টানা নাই, মনে করো দড়ি ছিঁড়ে গেছে, লিফটে হাপাস করে পড়ে গেল, তখন এইখানে যে ওজন যন্ত্র আছে, ওজন মাপার যন্ত্র, তার পার্ট শূন্য হবে। অর্থাৎ লিফটের ত্বরণ যখন জি এর সমান, তখন এখানে ওজন শূন্য হচ্ছে। আচ্ছা, এই ওজন শূন্য হচ্ছে বা ওজন বাড়ছে বা ওজন কমছে, আমরা এটা কি দিয়ে প্রকাশ করি? আপাত ওজন আমরা কি দিয়ে প্রকাশ করি? নরমাল রিঅ্যাকশন, মনে আছে? লম্ব প্রতিক্রিয়া দিয়ে। এই লম্ব প্রতিক্রিয়াই কখনো বাড়ে, আমরা বলি ওজন বেড়ে, মানে ওজনের পার্ট বাড়লো। লম্ব প্রতিক্রিয়া কখনো কমে, পার্ট কমে। যখন লিফট নামে, কার ভ্যালু কমে? এন এর ভ্যালু। অ্যাকচুয়াল ওজন কি কমে লোকটার? ও অ্যাকচুয়াল ওজন কি বাড়ে? সেটা তো হয় না। তাহলে কার ভ্যালু কমে বাড়ে?
লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়ার ভ্যালু বাড়ে কমে, আর যখন a ইকুয়াল টু জি হয় লম্ব প্রতিক্রিয়ার ভ্যালু একদম 0 হয়। বোঝা গেল? তাহলে ওজন শূন্য বা ওজনহীন বা ওজন বেশি বা ওজন কম কি দিয়ে আমরা হিসাব করব? লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া যদি শূন্য হয় তাহলে ওজন শূন্য হবে। এইখানে মনে করো, মুছে ফেলছি, এইখানে একটা লোক যদি থাকে তার উপর লম্ব প্রতিক্রিয়াটা শূন্য, এটা দেখিয়ে দাও ম্যাথমেটিক্যালি, তাহলে এটার প্রুফটা ভালো হয়। বুঝতে পারছো? বলো, এখানে যখন থাকবে তার উপর কি কি বল ক্রিয়া করে? শোনো, একটা তো ওজন ক্রিয়া করে, তাই কিনা? আর লম্ব প্রতিক্রিয়া, ধরো এখানে লোক যদি দাঁড়িয়ে থাকে, এটার তল লোকটার উপর, ধরো উপর দিকে এখানে একটা বস্তু বা লোক, তার উপর লম্ব প্রতিক্রিয়া এন উপর দিকে বাইরের দিকে দিচ্ছে। এবার বলো অভিকেন্দ্র বল কত হবে? ঘুরছে, এই ব্যবস্থাটা তো ঘুরছে, অভিকেন্দ্র বল কত? এতে লব্ধিটাই অভিকেন্দ্র বল হয়। আবর্ত গতিবিজ্ঞানে পড়ানো হয়েছিল mg মাইনাস n, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। mg মাইনাস n মানে লব্ধ বল কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল হয়। তাহলে অভিকেন্দ্র বল ইকুয়াল টু mg মাইনাস n। তারপর দেখো n এর ভ্যালুটা কত হয়, আমি ক্যালকুলেশন করাচ্ছি। ধরি ব্যক্তির ভর m, মহাকাশ যান দ্বারা লম্ব প্রতিক্রিয়া n, ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু জি, মানে আর দূরে, স্মল আর দূর। মহাকাশযানের কক্ষপথের ব্যাসার্ধ স্মল আর, এটা সব ধরে নিলাম। এবার লেখো ব্যক্তির উপর অভিকেন্দ্র বল mv স্কয়ার বাই আর ইকুয়াল টু mg মাইনাস n। আমরা n ইকুয়াল টু 0 এটাই দেখাতে চাই, তাহলেই হয়ে গেল। কারণ ওজন শূন্য নাকি ওজন কত বেশি সেটা n দিয়ে প্রকাশ করবে। তাহলে n ইকুয়াল টু কত? mg মাইনাস mv স্কয়ার বাই আর, এটা আসলে 2 নম্বর থাকে। এখন v ইকুয়াল টু মনে পড়ে gm বাই আর, v মানে হচ্ছে অরবিটাল স্পিড, ভিও লিখছিলাম তখন, gm বাই আর, gm মানে জি আর স্কয়ার বাই আর, স্মল আর স্কয়ার, কিন্তু ওইখানে অভিকর্ষজ ত্বরণ, এইখানে অভিকর্ষজ ত্বরণ কত? জি ইকুয়াল টু কত? gm বাই, আমি কি ক্যাপিটাল আর লিখবো? এইখানে তো ভূপৃষ্ঠ না তো, তাহলে কত? স্মল আর আসবে, gm বাই স্মল আর স্কয়ার। তাহলে gm এর ভ্যালু কত আসবে? জি আর স্কয়ার, জি স্মল আর স্কয়ার। আর নিচে আর কি থাকলো? রুট ওভার জি আর। সুতরাং n ইকুয়াল টু দেখো কত আসে? mg মাইনাস m বাই আর, আর দিকে ভি স্কয়ার মানে জি আর। দেখলা? আর আর ক্যান্সেল, আর আর শুধু ক্যান্সেল না, mg মাইনাস mg হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। সুতরাং মহাকাশযানে বা কৃত্রিম উপগ্রহে, তুমি যাই লেখো, অবস্থিত মহাকাশযানে অবস্থিত মহাকাশচারী নিজেকে ভারশূন্য অনুভব করে। লাস্ট টপিক, আর মহাকর্ষ পড়াবো না, এখানেই শেষ। পরের দিন স্থিতিস্থাপকতা পড়াবো, একদিনেই শেষ হয়ে যাবে কিন্তু স্থিতিস্থাপকতা। দেখো উপগ্রহের মোট শক্তি, উপগ্রহের শক্তি কত? উপগ্রহের 2 রকম শক্তি থাকে, গতিবেগ থাকার জন্য তার গতিশক্তি থাকে, আবার স্থিতিশক্তিও থাকে। এটা গ্রহ, এটা উপগ্রহ, এটা গ্রহ, এটা উপগ্রহ। আচ্ছা, সবার আগে আমরা উপগ্রহের স্থিতিশক্তির কথা বলি। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকলে অবশ্যই তার স্থিতিশক্তি থাকবে। মাইনাস আছে না, মাইনাস দিতেই হবে স্থিতিশক্তি, জি এম এম বাই আর। ব্যাস, উপগ্রহের স্থিতিশক্তি এটাই। এবার উপগ্রহের গতিশক্তি,
গতিশক্তি মানে হচ্ছে কে, হাফ এম ভিও স্কোয়ার। ভিও মানে এই যে প্রদক্ষিণ বেগ, ইকুয়াল টু হাফ এম ভিও মানে জি এম বাই আর, ভিও স্কোয়ার মানে, তাহলে এইটা দেখা যাচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই 2r কাইনেটিক এনার্জি। এইবার মোট শক্তি, মোট শক্তি মানে এই দুই শক্তির যোগফল, ই ইকুয়াল টু ইউ প্লাস কে। ইউ হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, আর কে মানে হচ্ছে জি এম এম বাই 2r। আচ্ছা বলো তো, মানের দিক থেকে তুমি মাইনাসটা বাদ দাও, মাইনাসটা বাদ দাও, গতিশক্তি বেশি না স্থির শক্তি বেশি? উপগ্রহের গতিশক্তি বেশি না স্থির শক্তি বেশি? স্থির শক্তি বেশি। এখানে আর আছে, এখানে 2 আছে। মোট শক্তিটা দেখো কি হয়, এটা মাইনাস 1/r, এখানে প্লাস 1/2r, এই তো ব্যাপারটা। মাইনাস করলে কি হবে, মাইনাস আসবে জি এম এম বাই 2r আসবে, একের থেকে হাফ মাইনাস। বোঝা গেল? মোট শক্তি মাইনাস জি এম এম বাই 2r। মানের দিক থেকে মোট শক্তি গতিশক্তি সমান, দেখো মানের দিক থেকে এটা জিএমএম বাই 2r, মোট শক্তি জিএমএম বাই 2r মান দিক থেকে। আর মোট শক্তির চাইতে স্থিতিশক্তি বেশি, দেখছো? মোট শক্তির চাইতে স্থিতিশক্তি দ্বিগুণ বেশি, সব থেকে বেশি স্থিতিশক্তি মানের দিক থেকে। আচ্ছা, তার মানে এখানে একটু লিখে নাও, অনেক সময় কম্পিটিটিভ এক্সামে আসে এদের অনুপাত এইসব চায় আর কি। টোটাল এনার্জি আমি টিই লিখলাম ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি ইউ কি বাই 2 না, পোটেনশিয়াল এনার্জি সব থেকে বেশি, ইকুয়াল টু মাইনাস কাইনেটিক এনার্জি। ঠিক লিখছি না? দেখো তো ঠিক আছে না? কাইনেটিক এনার্জি যা টোটাল এনার্জির মান তা শুধু মাইনাস তফাৎ। গতিশক্তি আর টোটাল এনার্জি সমান, শুধু প্লাস একটা মাইনাস একটা। আবার টোটাল এনার্জি স্থিতিশক্তির অর্ধেক। লেখচিত্র দেখো এটার, শক্তির দূরত্বের সঙ্গে লেখচিত্র। এটা শক্তি এনার্জি, গতিশক্তি কখনো মাইনাস হয় না, গতিশক্তি প্লাস। দূরত্ব বাড়লে গতিশক্তি কমে যায়। এটা হচ্ছে গতিশক্তির লেখচিত্র, প্লাস দূরত্ব বাড়লে গতিশক্তি কমে যাচ্ছে। ঠিক সমান হাইট, জাস্ট এইটার প্রতিফলিত প্রতিবিম্ব আঁকলে নিচে, ওটা হবে মোট শক্তি, তাই না? গতিশক্তি আর মোট শক্তির মান সমান, শুধু একটা প্লাস একটা, তাহলে ঠিক মোটামুটি একই রকম হাইট টাইট যেন হয়, মোটামুটি দেখো আমার মোটামুটি আসছে আর কি। এইটা তাহলে টোটাল এনার্জি। এবার স্থিতিশক্তি উপরে হবে না নিচে হবে? স্থিতিশক্তি বাকি আছে, স্থিতিশক্তি তো মাইনাস, নিচে টোটাল এনার্জির ডাবল। তার মানে এই টোটাল এনার্জি যদি আমি এইটুকু ধরি, ঠিক এর ডাবল এইটুকু আসবে কি স্থিতিশক্তি। তার মানে স্থিতিশক্তিটা এইভাবে আসবে, বুঝা গেল? স্থিতিশক্তি আসবে ডাবল ডাবল করে আসবে। এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইটুকু সমান, এটা একটু সমান, আর এইটা আবার তার ডাবল এটা। তাহলে দেখা যাচ্ছে উপগ্রহের মোট শক্তি মাইনাস হয়, উপগ্রহের মোট শক্তি কখনো প্লাস হতে পারে না। বুঝতে হবে, উপগ্রহের মোট শক্তি যদি প্লাস হয় বা শূন্য হয়, তাহলে ওটা উপগ্রহ থাকবে না, ঘুরবে না, বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। মাইনাস হওয়া মানে হচ্ছে তারা সংঘবদ্ধ অবস্থায় আছে, একসঙ্গে আছে, ঘুরছে পারস্পরিক একটা আরেকটার চারপাশে। মাইনাস মানে হচ্ছে তারা ক্ষেত্রের মধ্যে আছে, আর প্লাস হয়ে যাওয়া মানে কিন্তু দূরে চলে গেছে। তাহলে উপগ্রহ বাউন্ড, বাউন্ড বাংলায় কি বলবো, মানে বন্ধন, গ্রহের সঙ্গে বন্ধন অবস্থায় থাকবে যখন মোট শক্তি মাইনাস। যাই হোক, তাহলে মহাকর্ষ চ্যাপ্টার এখানে শেষ। পরের দিন তাহলে হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা, এবং একদিনেই শেষ হবে
কেউ মিস করবে না।